আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আহ, দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিটি আগের আগে 90টি পদের ছিল। যুব উন্নয়ন অধিদপ্তরে, হ্যাঁ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে আগে 90টি পদের সার্কুলার ছিল, ওইটাকে আবার রিসার্কুলার দিয়েছে। এখন বর্তমান পদের সংখ্যা হচ্ছে 242টি, বিশাল বলা যায়, হ্যাঁ, যে 242টি মানে 495টি উপজেলার 242টি উপজেলায় নিয়োগপ্রাপ্ত হবে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, হ্যাঁ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এটা খুব লোভনীয় একটি পোস্ট। 11তম গ্রেড, 12,500 থেকে 30,230 পর্যন্ত এর বেতন স্কেল। এ সংক্রান্ত একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কিভাবে আমরা এর প্রস্তুতি নিতে পারি আর কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই সংক্রান্তে। যাই হোক, এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হচ্ছে স্নাতক, অর্থাৎ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি, 3 বছর মেয়াদী ডিগ্রি আপনারা যারা সম্পন্ন করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা দারুণ একটি সুযোগ বলা যায়, কারণ সাধারণত এরকম বড় বড় সার্কুলার খুব কম এসে থাকে। এটার আবেদন শুরু হবে 24/5/2026 খ্রিস্টাব্দ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/6/2026 পর্যন্ত, অর্থাৎ 1 মাস থাকবে আবেদনের মেয়াদ। আপনারা 24 তারিখ পর থেকেই আবেদন করতে পারবেন, অর্থাৎ আগামী রবিবার থেকেই। সে কারণে আপনারা চেষ্টা করবেন যে প্রথম দিকেই আবেদন করার, কারণ প্রথম দিকে আবেদন করলে যদি পরীক্ষাটি প্রথম দিকে আবেদন করলে যদি পরীক্ষাটি ঢাকা বিভাগে হয় তাহলে হচ্ছে ঢাকা শহরের মধ্যেই থাকবে। আর যদি শেষের দিকে আবেদন করেন, এটা সব চাকরি পরীক্ষার ক্ষেত্রেই, শেষের দিকে যদি আবেদন করেন তাহলে সিটগুলো অনেক দূরে চলে যায়। আর এইসব পদে লোভনীয় পোস্ট তো আমার ধারণা মিনিমাম অনেক অ্যাপ্লাই করবে, হ্যাঁ। আর এই পদের ক্যান্ডিডেট প্রায় বিসিএস কেন্দ্রিক, যারা পড়াশোনা করে বা ব্যাংক কেন্দ্রিক তারাই হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কারণ এটা খুব দারুণ একটি চাকরি, যেহেতু 11 গ্রেড আর সামনে পে স্কেল দিবে, সেই কারণে এটা বেশ। আর পে স্কেল দিলে তো চাকরি ডায়মন্ড হরিণ হয়ে যাচ্ছে, সোনার হরিণের স্থানে। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করতে পারি? প্রথম কাজ হবে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের যে বিগত সালের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন সম্পর্কিত আপনাদের ধারণা নিতে হবে। আর এটা সাধারণত রিটেন কেন্দ্রিক পরীক্ষা হয়ে থাকে প্রথমেই, কিন্তু ক্যান্ডিডেট যদি অনেক হয়ে যায়, বিশেষ করে প্রায় 10,000 বা 20,000 ক্যান্ডিডেট হয়ে যায়, তখন এমসিকিউ পরীক্ষা নিয়ে মিনিমাম 2,000-2,500 এরকম পাশ করাতে পারে। কারণ রিটেন পরীক্ষার মধ্যে থেকেও, সরি, আমার গেছে একটু ভুল হয়েছে, যেহেতু 242টা পদ, তাহলে এমসিকিউ পাশ করালে প্রায় 8-10,000 বা 5-6,000 পাশ করা হবে। আর এমসিকিউর পরে যদি রিটেন হয়, রিটেনে পাশ করা হবে প্রায় 2,000 বা 1,500-1,600। কারণ এরকম পাশ করানোর উদ্দেশ্য হচ্ছে ভাইবার জন্য 1:4 বা 5 এরকম ভাইবার জন্য রাখবে, হ্যাঁ। আর এখানে আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছে, যারা আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আর আবেদন করা প্রয়োজন নাই। এটা আমার আবেদন করা রয়েছে, সে কারণে আমি আর নতুন করে আবেদন করব না। তবে যারা অবশ্যই সরকারি চাকরিতে কর্মরত আছেন, বিশেষ করে 13 থেকে বা 12 থেকে 20তম গ্রেডে, তারা আবেদন করার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নেবেন। কারণ এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আবেদন করলে আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, তখন কিন্তু ওইখান থেকে অব্যাহতি নিয়ে আপনি
যোগদান করতে পারবেন না। আর যদি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি আবেদন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি পূর্বের চাকরির বেতন সংরক্ষণের সুবিধা পাবেন। এটা একটা সুবর্ণ সুযোগ। তো এখন হচ্ছে এটা গেল। আর কি আছে, এটা একটা ভালো বিষয় হচ্ছে এখানে কম্পিউটার স্কিল ওইভাবে উল্লেখ করে নাই। হ্যাঁ, তারপরেও বর্তমান সময়ে প্রায় দেখছি যে প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই কম্পিউটার অভিজ্ঞতা চাচ্ছে বা কম্পিউটার দক্ষতা চাচ্ছে। তাই এই ক্ষেত্রে আপনারা করতে পারেন অবশ্যই 6 মাস মেয়াদী কারিগরি বোর্ডের অধীনে কম্পিউটার কোর্স করতে পারেন, অথবা যুব উন্নয়ন বা বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে 3 মাস মেয়াদী কোর্সও আপনারা করতে পারেন। হ্যাঁ, তা এটা করলে সুবিধা হচ্ছে সার্টিফিকেটও থাকলো, এর পাশাপাশি আপনাদের কম্পিউটার স্কিল ডেভেলপ হলো। আর নিয়মিত অবশ্যই কম্পিউটার টাইপিং প্র্যাকটিস করতে হবে। বাংলা 20 সাধারণত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে বাংলায় টাইপিং স্পিড প্রতি মিনিটে 20, ইংরেজিতেও 20 থাকতে হবে। আর স্টেনোগ্রাফার বা ষাট মুদ্রাক্ষরিক তখন হচ্ছে আপনার স্পিড প্রায় বাংলাতে 25, ইংরেজিতে 30 লাগবে। সেই কারণে নিয়মিত যদি আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আপনারা হাতের স্পিড উঠে যাবে আশা করছি, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এখন আমরা আসি যে কিভাবে যুব উন্নয়নের প্রস্তুতি গ্রহণ করব। অবশ্যই তো প্রথমে যেটা বললাম যে বিগত সালের এমসিকিউ, বিশেষ করে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে আসা যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো টোটালি একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। কারণ আমি আসলে এটা বারবার বা প্রতিটি ক্লাসে বলার উদ্দেশ্য হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে 60 থেকে 70% বা 80% প্রশ্ন পর্যন্ত রিপিট হয়, সেটা এমসিকিউ হোক বা রিটেন হোক। কারণ ঘুরে ফিরে বাংলা, ইংরেজি, গণিত একই ধরনের প্রশ্ন। হ্যাঁ, এগুলো চেঞ্জ হয় না। সাধারণ জ্ঞান চেঞ্জ হয়, সাধারণ জ্ঞানের ইতিহাস বা নির্দিষ্ট যে বিষয়গুলো থাকে সেগুলো চেঞ্জ হয় না, কিন্তু সাম্প্রতিক চেঞ্জ হয়। এই কারণে ইংরেজি এবং গণিতে আপনার যারা খুব ভালো করবেন বা খুব ভালো দক্ষতা থাকবে, তারা আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় টিকবেন। আমার স্ট্রং জোনই হচ্ছে ওইটা, ইংরেজি এবং ম্যাথ মোটামুটি আল্লাহর মতে বেশ একটা যে কোনো চাকরি পরীক্ষায় পাশ করার মতো যতটুকু দক্ষতা থাকা প্রয়োজন সেটা রয়েছে। সে কারণে আলহামদুলিল্লাহ প্রায় 15টি পরীক্ষায় অ্যাটেন্ড করেছি লাস্ট 2 বছরে। তার 12 অথবা 13টি পরীক্ষাতে আমি আল্লাহর মতে পাশ করেছি এবং 8টি ভাইভা দিয়েছি। 8টি ভাইভাতে তার মধ্যে সর্বশেষ ভাইভাতে চাকরি প্রাপ্ত হই, নতুন কর্মস্থলে বর্তমানে কর্মরত আছি। তো সেই কারণে আসলে সরকারি চাকরি আপনার প্রস্তুতি যদি ভালো থাকে, আসলে অনেকে বলে যে মামা খালু, ওটা তো থাকবেই। এখানে যেমন 242টা পদ, এখানে 2-1টা সুপারিশ থাকবে, কিন্তু অধিকাংশ পদেই কিন্তু ফেয়ার নিয়োগ হয় বা হবে। কারণ এখন আর আগের মতো সেরকম যুগ নাই। এখন আসলে অনেক মেধাবী ছাত্র ছাত্রীরাই বা চাকরি প্রার্থী যারা আছেন তারা কিন্তু চাকরি পাচ্ছেন। আর যার চাকরি হওয়া শুরু হচ্ছে সে কিন্তু একসাথে অনেকগুলো চাকরি পাচ্ছে। এই কারণে ধৈর্য সহকারে আপনাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, নিজের প্রতি আস্থা এবং কৌশলে খুব পরিশ্রম করতে হবে। কারণ মেধাবীরা হেরে যায়, কিন্তু কৌশলে পরিশ্রমকারী যারা, তারা কিন্তু দিন শেষে সফলতার মুখ দেখেন বা সফল হন, এবং সৃষ্টিকর্তাও একটা ভালো রিজিকের ব্যবস্থা করেন। তা সে কারণে আপনারা কি করতে পারেন, আমি একটা ধারণা দিই। যেমন বিগত সালের অগ্রদূত রিসেন্ট জব সলিউশন, ধরেন এটা বিগত 6 মাসের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেইগুলো এই বইতে রয়েছে। এরকম আপনারা সব থেকে ভালো হয় কি, যারা নতুন প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে হচ্ছে রিসেন্ট পাবলিকেশন যে মোটা জব সলিউশনটা আছে, এটা কিনলে হয় কি, এর ভিতর প্রাইমারি, নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের লেটেস্ট আপডেট প্রশ্নগুলো এই প্রফেসরসের জব সলিউশন বইটাতে থাকে, যেটাকে মাদার বুক বলা হয় জব সলিউশনের। এটা যদি আপনি শেষ করতে মিনিমাম আপনার 1 থেকে 1.5 মাস বা 2 মাসও লেগে যেতে পারে, এটা যদি একবার শেষ করতে পারেন তাহলে আপনার ভিতর কনফিডেন্স চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন টপিক পড়তে হবে বা
কিভাবে আপনার প্রিপারেশন গুলো গুছিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আর এর পাশাপাশি অবশ্যই যে কোনো শিক্ষক স্যার বা কোচিং সেন্টারের সহযোগিতা নিতে পারেন। এর উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো এক জায়গায় সম্পৃক্ত থাকলে আপনি নিয়মিত মডেল টেস্ট পরীক্ষায় বা নিয়মিত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে আপনার বেসিকগুলো ক্লিয়ার হবে, টপিকগুলো ক্লিয়ার হবে এবং নিজের প্রতি কনফিডেন্স গ্রো করবে এবং আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে কনফিডেন্স আসার কারণে ডেভেলপ হচ্ছে। আর আপনি যদি নিজে নিজে প্রস্তুতি নেন তাহলে খুব বেশি দূর আগাতে পারবেন না। আর অবশ্যই আপনার নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। ঠিক আছে, এটা গেল। এর পাশাপাশি অবশ্যই রিটেনের জন্য আপনারা বিস্তারিত টপিক জেনে বুঝে বিস্তারিত পড়বেন। আর রিটেনের বিগত সালের যে প্রশ্নগুলো আছে গত 1 বছরে সেই প্রশ্নগুলো পড়বেন। এখন মোটামুটি এই গেল। এখন আপনাদেরকে যখন আপনি এই যুব উন্নয়নের যে বিগত সালের প্রশ্ন সম্বলিত বই পড়বেন তখন বুঝতে পারবেন যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে। তখন ওই টপিক ধরে ধরে আপনারা পড়ার চেষ্টা করবেন বা পড়বেন। হ্যাঁ, আর এর পাশাপাশি আপনারা নিয়মিত গণিত চর্চা করবেন। হ্যাঁ, গণিত সাধারণত গণিত এবং ইংরেজি সকাল টাইমে ভোরবেলা পড়ার চেষ্টা করুন, কারণ তখন হচ্ছে ব্রেন ফ্রেশ থাকে। আর বাংলায় সাধারণত আপনারা দুপুরে বা রাতে পড়লেন। হ্যাঁ, ব্রেন যখন ফ্রেশ থাকবে তখনই কিন্তু এই দুইটা সাবজেক্ট পড়বেন। এই হলো বিষয়। আর আরো বিষয় হচ্ছে আসলে পরামর্শ দিতে গেলে অনেক বিষয় নিয়ে পরামর্শ দেওয়া যায়। আমার কথাই বলি, আসলে বিগত 2 বছরে আমি তো অনেকগুলো পরীক্ষা দিয়েছি। মাঝে মধ্যে খুব হতাশ হয়ে যেতাম যে এত পরীক্ষায় আল্লাহর মতে টিকছি, এমসিকিউ রিটেন ভাইভাই অ্যাটেন্ড করছি, কিন্তু যখনই আমি ভাইভাই অংশগ্রহণ করি এবং চূড়ান্ত ফলাফল পাই, তখন যখন রেজাল্ট না আসে তখন খুব হতাশা লাগে। এটা স্বাভাবিক, এটা খুব ন্যাচারাল একটা বিষয়। কিন্তু আপনার অবশ্যই উচিত যে এই যে হতাশা, এই হতাশাকে মানে শক্তি হিসেবে কাজে লাগানো। কারণ আপনি নিয়মিত যদি মুসলিম হন, নিয়মিত নামাজ আদায় করেন, কারণ সৃষ্টিকর্তা আপনার প্রতি যদি সদাই বা রহমত না করেন তাহলে সফল হওয়ার চান্সটা খুব সীমিত। হ্যাঁ, বারবার এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা। হ্যাঁ, কারণ মোটিভেশন প্রয়োজন আছে। আপনার যখন মোটিভেশনে ঘাটতি হবে তখন মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখবেন, বা যারা জীবনে সফল হয়েছে তাদের জীবনী বা তাদের গল্পগুলো শুনবেন। এগুলো শুনলে আপনাদের খুব সুন্দর ধারণা হবে যে আমার প্ল্যানিং এ বা পড়াশোনায় কি করা উচিত। হ্যাঁ, এরপরে আপনারা ইউটিউবে অনেক ধরনের পরামর্শমূলক ভিডিও বা ক্লাস পাওয়া যায়, সেগুলো দেখতে পারেন। এর পাশাপাশি অনলাইন ভিত্তিক অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন লাইভ এমসিকিউ আছে, সাফল্য একাডেমি আছে, বিদ্যাবাড়ি আছে, জব মেডিসিন আছে, তাদের শরণাপন্ন হতে পারেন। আর আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যদি কোনো ভালো কোচিং সেন্টার থাকে তার হেল্প নিতে পারেন। বা বড় ভাই বা সিনিয়র যারা সফল হয়েছে তাদের পরামর্শ নিতে পারেন। আসলে দিন শেষে হয় কি, একা একা প্রিপারেশন নিলে খুব বেশি দূর আগানো যায় না। কেউ যদি আপনাকে একটু পুশ করে আপনি একটু আগাবেন। যেমন আপনাদেরকে গাছে ওঠার ক্ষেত্রে বলি, যে গাছে উঠতে পারে না তাকে যদি পিছন থেকে ধাক্কা মেরে পুশ করা হয়, সে কিন্তু আস্তে আস্তে যতটুকু পুশ করা হলো সে ততটুকু উঠলো। এরপরে যখন সে ওঠা শিখে গেল তখন একাই উঠতে পারবে। এই এরকমেরই মানে চাকরি প্রস্তুতিও এরকম। যখন আপনি কোনো লাইন বা তালগোল খুঁজে পাবেন না নতুন অবস্থায়, তখন এরকম যারা অভিজ্ঞ আছেন তাদের পরামর্শ নেন এবং তাদের সান্নিধ্যে থাকলে তারাই আপনাকে পুশ আপ করে মানে আস্তে আস্তে আপনাকে লাইনে পড়াশোনার যে গাইডলাইন বা যে রুট, সেই রুটে আপনাকে ধাবিত করবে। হ্যাঁ, আসলে আর বেশি বেশি অবশ্যই মডেল টেস্ট এবং চাকরি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন। এতে করে আপনাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে, ভয়ভীতি দূর হবে। চাকরির পরীক্ষার মূল যে বাধা সেটা হচ্ছে ভয়। কেন্দ্রে পরীক্ষা হলের ভয়টা আসলে খুব মারাত্মক।
আসলে প্রথম আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেলে তখন আপনার যদি ভয় বা হার্টবিট বেড়ে যায় তখন জানা জিনিসও ভুল করবেন, হ্যাঁ। আর বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে আমি যে রুলস বা আমার যে ট্রিক্স গুলো ফলো করতাম সেটা হচ্ছে এমসিকিউ যদি 100 মার্কে হতো তাহলে বাংলা এবং সাধারণ জ্ঞান আগে দাগাতাম যেগুলো শিওর, এরপরে ইংরেজি দাগাতাম, এরপরে ম্যাথ দেখাতাম, ম্যাথ সবার শেষে দাগানোর চেষ্টা করতাম। কারণ কি, আসলে ম্যাথ এমন একটা বিষয়, প্রথমে আপনার সহজ জিনিস আপনি করতে গেলেন, কিন্তু একবার যদি ভুল হয়ে যায় বা ব্রেন যদি ক্রাশ করে তখন কিন্তু অন্যান্য জানা জিনিসও ভুলে যাবেন। সেই কারণে ম্যাথ সবার শেষে করার চেষ্টা করবেন। যদিও আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন তারপরেও আমার অনুরোধ থাকবে ম্যাথ সবার শেষে করবেন, হ্যাঁ। এটা ছিল এমসিকিউ। এরপরে রিটেনের ক্ষেত্রে আপনাদেরকে রিটেন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সিরিয়াল মেনটেন করে উত্তর করতে হবে। 1 2 3 এইভাবে সিরিয়াল মেনটেন করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আপনি সিরিয়াল মেনটেন করে উত্তর না করলে আপনি ভালো পরীক্ষা দিলে রেজাল্ট কিন্তু না আসার সম্ভাবনা থাকে বেশি। এই ক্ষেত্রে আসলে যারা পরীক্ষক থাকেন তারা কিন্তু ওই উত্তর শিট দেখে সিরিয়ালি উত্তরগুলো মিলিয়ে খাতাগুলো দেখেন বেশিরভাগ ক্ষেত্রে। আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ইংরেজি এবং গণিত আপনি যদি খুব ভালো করেন তাহলে কিন্তু অন্যান্য প্রার্থীর তুলনায় এগিয়ে থাকবেন। সেই কারণে রিটেনে গণিত এবং ইংরেজি অবশ্যই ভালো করতে হবে। কিছু মুখস্থ পাঠ তো থাকেই, যেমন ইডিয়ম ফ্রেজ, তারপরে অনেক রুলস থাকে, প্রিপোজিশন, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই জিনিসগুলো আসলে মুখস্থ পাঠ। আর রুলসের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস আছে, সেন্টেন্স কারেকশন আছে, হ্যাঁ, আর্টিকেল, নাউন, প্রোনাউন, তারপরে হচ্ছে কারেক্ট স্পেলিং, হ্যাঁ, জেন্ডার, নাম্বার, এইগুলো আসলে রিটেন পরীক্ষায় এসে থাকে। রিটেন এমসিকিউ 2 জায়গায় আসে, বাংলারও একই বিষয়, বাগধারা, সমাস, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, হ্যাঁ। আসলে টুকিটাকি জিনিস যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই গুলোই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনারা টপিক ধরে ধরে বেসিক সহকারে ম্যাথ ক্লিয়ার করবেন। আর হচ্ছে বিগত সালের যে ম্যাথগুলো এসেছে সেগুলো বারবার প্র্যাকটিস করবেন, কারণ ঘুরে ফিরে ওই বিগত সালের প্রশ্নগুলোর ম্যাথই এসে থাকে। আর হচ্ছে সাধারণ জ্ঞান, এবার সাধারণ জ্ঞান হচ্ছে আপনারা বিগত সালের প্রশ্নতে যেগুলো আসলে সেগুলো তো পড়বেনই। আর হচ্ছে আপনারা যখন ইতিহাস পড়বেন ইতিহাসের বিস্তারিত জেনে পড়লে সেগুলো মনে থাকবে। আর সাল যখন পড়বেন তখন লিখে লিখে পড়বেন। আসলে ইংরেজি এবং ম্যাথ যত আপনি লিখে প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। লেখা জিনিসটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে আমাদের স্থানান্তর করে পড়াগুলোকে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ছোট্ট করে পরামর্শ। আস্তে আস্তে অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই যদি আজকে থেকে অ্যাপ্লাই করেন তাহলে আজকে থেকে পড়াশোনা করেন। এই পরীক্ষা শেষ হলে যদি আবার আপনারা পাশ করলেন না, হতাশ হয়ে গেলেন, তখন পড়া অফ করে বই গুছিয়ে রাখলেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আপনার ধারাবাহিকতা ধরে রাখতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। আপনার প্রতিটা পরীক্ষার আগে রিভিশন দিতে হবে, আপনার প্রতিটা টপিক রিভিশন দেওয়া উচিত। কারণ রিভিশন না দিলে আপনি 1 সপ্তাহ বা 1 মাস পর রিভিশন না দিলে টপিকগুলো ভুলে যাবেন। আর যত বেশি আপনি রিভিশন দেবেন তত আপনার পড়াটা লং টার্ম মেমোরিতে যাবে। আর এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, যে টপিকগুলো কনফিউশন বা পারেন না সেই টপিকগুলো নোট করে রাখবেন। আপনাদেরকে একটু ধারণা দেই যে রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমার যেমন অনেক অঙ্কগুলো আমি পারতাম না, সেগুলো হচ্ছে এই খাতায় দেখেন যে আমি নোট করে রেখেছি, হ্যাঁ। এইভাবে আপনারা নোট করে রাখতে পারেন। আসলে নোট করে রাখলে তখন হচ্ছে রিভাইজ বা রিভিশন দিতে খুব সুবিধা হয়। এই জন্য দেখবেন যে বড় বড় যারা চাকরি প্রার্থী আছেন বা বিসিএস ক্যান্ডিডেট তারা কিন্তু প্রায় নোট খাতা ব্যবহার করেন। এর পাশাপাশি বইতেও আপনারা মার্কিং করে রাখতে পারেন। আর অবশ্যই বিগত সালের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে বা নতুন বই পড়ার ক্ষেত্রে মার্কিং করে পড়বেন।
মার্কিং করে পড়লে হবে কি আপনি বুঝতে পারবেন যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট বা এই লাইন বা শব্দগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ছিল হচ্ছে ছোট্ট করে পরামর্শ। যাই হোক, সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর ইনশাল্লাহ আসলে কখনোই ধৈর্য হারা হবেন না। যদি আপনার বয়স থাকা পর্যন্ত যদি চাকরি নাও হয়, বয়স শেষ হয়ে গেলে, তখন ব্যাকআপ প্ল্যান অবশ্যই রাখবেন। আমি সবসময় যেটা বলি যে ব্যাকআপ, আপনার এ প্ল্যানটা ধরেন হচ্ছে চাকরি যে প্রস্তুতি, আর প্ল্যান বি আপনি রাখবেন যে আহ, এর পাশাপাশি যদি অন্য কিছু করা যায়। হ্যাঁ, কেউ বিজনেস করতে পারেন, কারণ দিন শেষ হয় কি আল্লাহ তাআলা সবাইকে সরকারি চাকরি বা চাকরির সুযোগটা দেন না। হয়তো তার জন্য আরো ভালো কিছু থাকে। আর আরেকটা হচ্ছে যে যখন আপনি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করবেন। যে আপনি যদি বিসিএস এর দিকে আগান, তাহলে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করবেন। আর এরপরে যদি আপনি প্রাইমারির দিকে আগান, বিসিএস প্রাইমারি বা নিবন্ধন একই ধরনের বা একই প্যাটার্নের। আর আপনি আসলে বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিলে সব প্রিপারেশন কভার হয়ে যায় আল্লাহর মধ্যে। আর এরপরে তো ব্যাংক রয়েছে, ব্যাংকের প্রিপারেশন নিতে পারেন। ব্যাংকে আসলে প্রতিযোগীর সংখ্যা তুলনামূলক কম হয়, এই জন্য ব্যাংক কেন্দ্রিক প্রিপারেশন নিলে চাকরি পাওয়া খুব সহজ, যদি ভালো ইংরেজি এবং ম্যাথে দক্ষ হতে পারেন। যাই হোক, এই ছিল ছোট্ট করে পরামর্শ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো পরামর্শমূলক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।